আপনি কোনোদিন তুরুপের তাস হয়েছেন কিনা জানি না, আমি হয়েছি কিনা তাও আমি বলতে পারবো না। তবে আজকের আড্ডা কিন্তু এই তুরুপের তাস নিয়েই, কীভাবে হবেন বা আপনি হয়েছেন কিনা, হবেন কিনা, এই সমস্ত আড্ডা নিয়েই আমাদের আড্ডা আজকে। আর এই তুরুপের তাসের আড্ডায় আজকে আমাদের সঙ্গে স্বয়ং পরিচালক এবং অবশ্যই সৌরভ। আর্টিস্ট টিভিতে তোমাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? নতুন বছর, নতুন শুরু, এবং নতুন বছরের শুরুতে বছরের তুরুপের তাস সোজাচ্ছ তুমি। হ্যাঁ, প্রচণ্ড এক্সাইটেড এবং বছরটা শুরুই করছি একটা রিলিজ দিয়ে। হ্যাঁ, তো সেইটা তো একটা অদ্ভুত একটা ভালো লাগা আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিং পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি এবং সেইখান থেকে আমার ছবি প্রথম মুক্তি পাচ্ছে, সেইটা একটা আলাদা ভালো লাগা। এবং তুরুপের তাস নিয়ে অ্যাকচুয়ালি অনেকটাই এক্সাইটমেন্ট আছে আমাদের মধ্যে। সেরমভাবে প্রমোশন আমরা করতে পারিনি, তার কিছুটা দায় আমিও নিচ্ছি, কারণ আমার এখন যেহেতু দুটো ছবি একসঙ্গে শুটিং চলছে আর কি, তো সেক্ষেত্রেও অনেকটা সময় দেবজিৎকে দিতে পারিনি। কিন্তু তুরুপের তাস কীভাবে শ্যুট করা হয়েছে, কিভাবে শেষ করা হয়েছে পুরো শুটিংটা, যেহেতু নিউ কামার ডিরেক্টর, প্রডিউসারও নিউ কামার, তো সেই ক্ষেত্রে যে অক্লান্ত পরিশ্রম যেটা ওরা করেছে সেইটা সাক্ষী আমিও। তো সেই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এখানে বসে প্রচণ্ড চাইছি যে তুরুপের তাস মানুষ দেখুক এবং ভালো বলুক। একদমই তাই। এবং দেবজিতের কাছে আসবো যে তোমার প্রথম ছবি, এবং প্রথম ছবির নামকরণের মধ্যে একটা ব্যাপার রয়েছে যাকে আমরা বলি, নামটা তো একটা ফ্যাক্টর হয় অনেক সময়। তো সেক্ষেত্রে তোমার কীরকম এক্সপিরিয়েন্স? তুমি অনেকে নিয়ে কাজ করেছো এবং পাশাপাশি সৌরভও রয়েছে তোমার ছবিতে। খুবই ভালো এক্সপিরিয়েন্স। পুরো ছবিটা আমরা যেভাবে শ্যুট করেছি, মানে 2023 সালের 14ই অক্টোবর ছবিটা শ্যুট শেষ হয়েছিল। তারপর প্রায় 1-1.5 বছর আমরা ওয়েট করেছি ছবিটা কীভাবে রিলিজ করা যায়। তো আমার মাথায় অলওয়েজ এটাই ঘুরতো যে আমি ছবিটা রিলিজ করবো, দেন তারপর পরের প্রজেক্ট শুরু করবো। তো এটা রিলিজ মানে এন্ডটা আমার জানার খুব ইচ্ছা ছিল যে চিত্রার প্রথম ছবি এবং পুরো জিনিসটা ডিস্ট্রিবিউশন চেন অবধি কীভাবে হয়, একটা জিনিস শুরু করলাম তার শেষ কী আছে, তো সেটা জানা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমি জেদ নিয়ে তাছাড়া প্রথম ছবিকে ঘিরে একটা ইমোশন অনেকটাই কাজ করে। হ্যাঁ, ইমোশন তো আছে, ইমোশন আছে, বাট ঠিক আছে, ইটস ওকে। আমরা সত্যি অনেকটা প্রমোশন করতে পারিনি, চেষ্টা করেছি আমাদের মতো করে যতটা করা পসিবল। দেখা যায় কী হয়, বাকিটা তো অডিয়েন্স বলবে কী হয়েছে না হয়েছে। সৌরভ, তুমি নিজে কোনোদিন তুরুপের তাস হয়েছো? সেটা তো আমি বলতে পারবো না, সেটা মানুষজন বলবে যে আমি তুরুপের তাস হিসেবে আমাকে ব্যবহার করা হয়েছে কিনা। ডিরেক্টর প্রোডিউসাররা বলতে পারে। হ্যাঁ, যে ও আমার তুরুপের তাস, এরকম এরকম হয়েছি বটে। অ্যাকচুয়ালি আমার মনে পড়ে যখন আমি প্রথম একদম শুরু করেছিলাম সিরিয়াল, তখন বয়ে গেল বলে একটা সিরিয়াল করেছিলাম, তো আমি ওদের তুরুপের তাস হয়ে উঠেছিলাম। প্রথমে আমি না লিড ছিলাম, না সেকেন্ড লিড ছিলাম, কিছুই ছিলাম না, একটা পার্শ্ববর্তী একটা চরিত্র হিসেবেই আমাকে কাস্ট করা হয়েছিল। তো সেখান থেকে আলটিমেটলি আমি তুরুপের তাস হয়ে উঠি। বলো দুর্গা মাইকিতেও আমি তুরুপের তাস, রাজ চক্রবর্তী আমায় বলেছিল তুই আমার তুরুপের তাস। হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাঁ, এরকম তুরুপের তাস হয়েই অ্যাকচুয়ালি যেখানে আমি পৌঁছেছি সেই তুরুপের তাস হয়েই হয়েছে। হ্যাঁ, সেরকম। এবং তোমার সব মানে এই পর্যন্ত যদি ধরা যায় তুমি যে যে চরিত্রগুলো করেছো এবং সবগুলোতেই ওই যে কি ফ্যাক্টর থাকে না, তোমাকে কিন্তু মানে তুমি কি ফ্যাক্টরটা হয়েছো। হ্যাঁ, কারণ আমার মনে হয় আমার সেটা একান্ত মানে যে আমি ভুলও হতে পারি, কিন্তু আমার যেটা মনে হয় সেটা ওই আমার ওই এজিনেস, ওই যে পোর্ট্রেয়াল অফ দ্য ক্যারেক্টারে আমি একটা এজ সবসময় খুঁজি, একটা এজিনেস খুঁজি। হ্যাঁ, যাতে তোমার ওই রেগুলার দেখতে যাতে না হয় ক্যারেক্টারটাকে, বা সেই ক্যারেক্টারটা মানে ওর জায়গায় অন্য কেউ হলে এটা হতো, এইটা ক্যারিয়ার গ্রাফটা দেখলেও বোঝা যায়। কারণ তোমাকে কেউ এইভাবে ধরো একেবারে শুধুমাত্র কমার্শিয়াল বা একটু অন্য ধরনের ছবিতে, ও শুধু অন্য ধরনের ছবি করে, বা ও শুধু সব ছবি কমার্শিয়াল, মানে কোনো বক্সে ঠিক ফিট করা যায় না। হ্যাঁ, সেটা আমিও দেখেছি, এটা আমিও লক্ষ্য করি। আমি ভাবতাম এক সময় যে আমি কমার্শিয়াল ছবি হয়তো করতে পারবো না, যখন আমি প্রচণ্ড ডার্ক সাবজেক্টে কাজ করছি। কিন্তু তারপরে দেখলাম বলো দুর্গা মাইকিতে কি ভালো প্রশংসা পেলাম, বা বুমেরাঙে কি ভালো প্রশংসা পেলাম। তো সেক্ষেত্রে আমি বুঝলাম না, আবার আমি তো এইটাও পারছি। আবার আমি যখন কমেডি চরিত্রে অভিনয় করছি তখন মানুষজন কমেডিয়ান বলছে বা খুব ভালো কমিক বলছে।
কিন্তু যেই আবার আস্তে আস্তে যে ওয়েব সিরিজগুলো আমি করেছি মোস্ট অফ দেম যেরকম ইন্টেন্স একটা জায়গায়, হ্যাঁ যেরকম ওর ছবিটা তুরুপের তাসে আমার যে চরিত্রটা যেরকম ইন্টেন্স একটা জায়গায়, তো সেই চরিত্রে বা ও যখন আজকে ভেবেছে যে মেহবুব খান আমার সৌরভ দাস করবে, বা সেই যখন ভাবনাটা ভেবেছে তখন নিশ্চয়ই ও ভেবেছে যে ও ইন্টেন্স চরিত্রটা খুব ভালোভাবে অন্যভাবে ফুটিয়ে তুলবে। তো এই বক্সগুলো একটা বক্সে না গিয়ে অনেক ধরনের বক্স আমি পেয়েছি, সো আই এম ভেরি লাকি। একদমই তাই, এবং তোমাকে যে কারণে বিভিন্নভাবে দর্শক দেখেছে, রাইট, বা ডিরেক্টরদেরও সমানভাবে সুবিধে হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, একদমই তাই, সুবিধা হয়েছে। এবং আরেকটা যেটা কথা, এই ছবির চরিত্রটা নিয়ে যদি একটু বলো আর কি। দেখো সত্যি কথা বলতে মেহবুব খান খুবই সাদামাটা এবং ম্যান নট নেক্সট ডোর মেবি, বাট ওই আর কি যাকে তুমি একটুখানি অবহেলা করলেও করতে পারো আর কি। মানে তুমি যখন রাস্তাঘাটে হেঁটে যাচ্ছ তখন হয়তো তোমার ওর দিকে চোখ পড়ে তুমি আলাদাভাবে তাকাবে না, সেই মানুষটা। এবং সেই মানুষটা ভিড়ের মধ্যে মিশে থাকার মতোই মানুষ একজন, এবং সে তার নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে, সে ছোট্টভাবেই হোক সেইভাবেই গুছিয়ে নিয়ে চলছিল, কিন্তু হঠাৎ করে ওর একটা ইচ্ছা একটা জিনিস কেনার, তো সেইটা জিনিসটা হওয়ার পর হয়তো কিনলো, তারপরে আস্তে আস্তে যেভাবে ব্যাপারটা ঘুরে যায় এবং যে ষড়যন্ত্রটা সেটার মধ্যে ও আস্তে করে পার্ট হয়ে যায় এবং তারপরে ও ফেঁসে যায়, এবং তারপরে যেভাবে ও বেরিয়ে আসে বা হোয়াট এভার, তারপর থেকে এই মানুষটা একটা অন্য মানুষ হয়ে ওঠে। সেই মানুষটা কি করতে পারে তারপরে সেইটা বোঝা যায়। তো সেইটা নিয়েই বেসিক্যালি ছবিটা, এবং তার সঙ্গে আরও অনেক কিছু আছে যেটা হয়তো দেবজিৎ বলবে। সেটা কি বাকিটা কি দেবজিৎই বলবে? পুরোটা না বলে দিয়ে জানুয়ারি মানে গিয়ে দেখতে পুরোটা বলা নেই, অনেকটাই বলা হয়েছে তার মধ্যে। বাট হ্যাঁ অনেকটা সেটস রয়েছে গল্পটার মধ্যে, পুরো ছবিটার মধ্যে প্রচুর ক্যারেক্টার রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, তাদের মানে চরিত্রটার প্রয়োজন কিন্তু গল্পের জন্য নয় যে এমনি আসতে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, তো ভেরি ওয়েল এজড আর কি প্রত্যেকটা চরিত্র। হ্যাঁ মানে তুমি একে দেখলে হয়তো তুমি প্রথমে দেখলে দুটো সিনে আছে, তাহলে দুটো সিনের জন্য ওকে নেব মানে, কিন্তু সব কিছুই আর কি ঘুরে একটা আর্ক কমপ্লিট করে এই ছবিটা, সুন্দরভাবে এজ করা, লেখনীটা খুব ভালো। সরি বল। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক পুরো সেটস আছে যেহেতু গল্পটার মধ্যে, তো আমি যেহেতু লকডাউনে গল্পটা লিখেছিলাম তো আমি টাইম পেয়েছিলাম পুরো গল্পটা লিখতে বা স্ক্রিন প্লেটা রেডি করতে, তারপর যখন আমি ড্রাফটগুলো বানাই মানে আমি টাইম দিয়েছিলাম। আমি সৌরভদার বাড়িতে গিয়ে পুরো গল্পটা শোনাই, তখন সৌরভদা বলেছিল আমার কিন্তু ছবিটা পছন্দ, আমি করবো। হ্যাঁ তো আমি অনেকদিন ওয়েট করছি সৌরভদার জন্য, আমি কিন্তু শ্যুট করতে যাই। তারপরে তুমি এবার এই ছবির অন্তত তুরুপের তাস। একদম তাই, আমি কিন্তু ওয়েট করেছি, আমি শ্যুট করতে যাইনি, আমি বলেছিলাম তুমি ফিরে আসো আমি করবো তোমাকে নিয়ে শ্যুট, এই আর কি। তো দেখা যাক কী হয়, বাকিটা তো অডিয়েন্স বলবে আগামী দিনে। সৌরভ তোমার মানে ধরো একেবারে শুরুর দিকে তো কথা এখন আর সেভাবে তুলে লাভ নেই, কিন্তু বারবারই আমরা দেখেছি যে ধরো থিয়েটারের অভিনয় যারা করেন, বা এখন ইদানিং যে কিছু কিছু ছবিতেও দেখা যাচ্ছে যে থিয়েটার অভিনেতারা অনেক ক্ষেত্রে কিন্তু প্রাধান্য পাচ্ছে সেভাবে। এটা নিয়ে তোমার কি কোনো মত আছে? এটা যেরকম দেখো, এটা যেরকম মানে অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে। এবার অনেকেই একটা অদ্ভুত ধারণা আছে না যে থিয়েটারের যারা অভিনয় করে এসছে তারা ভালো অভিনেতাই, তার কোনো মানে নেই কিন্তু, আর বেসিক্যালি কোনো মানে নেই। হ্যাঁ কারণ এই মিডিয়ামটা না একটুখানি বোঝার আছে। হ্যাঁ এই মিডিয়ামটা কিন্তু অতটা সহজ নয়। হ্যাঁ তো এইখানে এসে আমি যেটা স্টেজে করছি বা যেরমভাবে আমি ভাবছি যে আমি ফাটিয়ে দিচ্ছি, সেটা এখানে এসে ওইটা করলেই প্রচণ্ড চড়া মনে হতে পারে, বা অনেক ধরনের অভিনয় যেটা আমরা বলতাম যাত্রাতেও অনেক লাউড। এখন অনেকটা কিন্তু পরিণত হয়েছে, এখন থিয়েটার অ্যাক্টিং মানেই যে তোমার ওই মানে ওরমভাবে কথা হচ্ছে, হ্যান ত্যান অ্যাকুস্টিক্স ভালো হয়েছে। হ্যাঁ তা এখন বিষয়টা অনেকটাই হচ্ছে। তাও আমি বলছি যে ওই ইনফ্যাক্ট অনেকে তো আবার নেম ড্রপিংও করে। এই যে তুমি যে প্রশ্নটা করলে, হ্যাঁ এইটা জানে যে আলাদাভাবে প্রাধান্য পাবে, সেই জন্য প্রথমেই পরিচালকের কাছে গিয়ে যে আমি থিয়েটার থেকে এসেছি, এই বিষয়টা প্রচণ্ড হয়, এটা আমি নিজে দেখেছি। হ্যাঁ তো কিন্তু হ্যাঁ এরকম একটা বিষয় আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি দেখেছি বা ফিল করেছি যে ইফ ইউ আর ফ্রম থিয়েটার, ইফ হ্যাভ কাম ফ্রম থিয়েটার, তাহলে তোমার একটা আলাদা কোথাও গিয়ে একটু প্রাধান্য দেওয়া হয়, তারপরে তো আলটিমেটলি ইউ প্রুভ ইউর সেলফ বিফোর দ্য ক্যামেরা। আর একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজটা, সেইটা যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যেহেতু আমি থিয়েটার থেকেই আসা ছেলে, আমার কনফিডেন্সটা বা একটা চরিত্র দেখাটা, হ্যাঁ আমাদের যেহেতু ওই হোমওয়ার্কটাই ছিল যে এই চরিত্রটাকে তুমি কিভাবে দেখতে চাও, 5 জনকে দিয়ে দেওয়া হলো এই চরিত্রটা তুমি কিভাবে দেখছো, এই যে ওয়ার্কশপের মধ্যে সবসময় থাকতাম, তো সেই জন্য আমার চরিত্র দেখাটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি 2-3টে রকমভাবে একটা চরিত্র দেখতে পারি। নাও ইটস মাই চয়েস অ্যান্ড দ্য ডিরেক্টরস চয়েস যে আমি এটা কীভাবে পোর্ট্রে করবো। সো সেই জায়গা থেকে আমার মনে হয় থিয়েটার হ্যাজ হেল্প মি আ লট। একদমই। এবং দেখো ছোট পর্দা থেকেও এখন প্রচুর অভিনেতা অভিনেত্রী কিন্তু বড় পর্দায়
কাজ করছেন এবং তাদের বলা যায় যে বড় ছবিতেও সুযোগ দেওয়া হচ্ছে। এবং একসময় তুমি ছোট পর্দায় অভিনয় করেছো এবং তুমি যে সময়ে তোমাকে চুজ করা হয়েছিল সেই সময় কিন্তু এত অভিনেতা অভিনেত্রী ওই সময়টায় দেখো তোমার যদি পিরিয়ডটা যদি দেখো তাহলে কিন্তু তুমি আর দু একজন ওরকম ভাবে দেখতে গেলে কিন্তু তাই একটা যে উঠে এসেছে। তো তুমি তো এখন দেখছো যে এই যে ছোট পর্দার মাধ্যমটাও কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে এখন এই জায়গাটা একদমই। মানে এখন তো আমি দেখতে পাচ্ছি ছোট পর্দায় মানুষজন বেশি পরিচিতি পাচ্ছে। হ্যাঁ, বড় পর্দায় এখন যারা আসছে বা বড় পর্দায় যারা কাজ করছে তাদের থেকে অনেক বেশি পরিচিতি ছোট পর্দা পাচ্ছেন। ওয়াই নট? কারণ ছোট পর্দা আই ফিল হ্যাঁ সিনেমা পৌঁছাচ্ছে না, এত ছবি এত হল বন্ধ হয়ে যাওয়ার কারণ বা আরো অনেক আছে। আমরা তো এই হল বন্ধ হয়ে যাওয়াটা একটা কারণ, তার পেছনে আরো হাজারখানা কারণ আছে। দেখো এটা সিনেপ্লেক্স আমাদের মানে সুপারস্টারদের জন্ম দিয়েছে বলা যায় বাংলা ছবির ক্ষেত্রে। হ্যাঁ, সুপারস্টাররা জন্ম পেয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকেই। সেটাই যদি বন্ধ না থাকে তো হয়ে যায় সুপারস্টার জন্মাবে কি করে? সিম্পল অ্যাজ দ্যাট। একদম। নিজেকে কোনোদিন কি মনে হয়েছে যে মানে এই রকম অভিনেতা তুমি যে যে ধরনের চরিত্রগুলো করো সেই জায়গা থেকে যে এই সুপারস্টার হওয়ার যে ব্যাপারটা সেটাকে কোনোদিন ভেবেছো? না, আমি তো কোনোদিন ভাবিনি যে আমার ছবিতে হিরো হিসেবে নেওয়া হবে, হিরো বা লিড হিসেবে নেওয়া হবে। হিরো না বলে লিড আমার বেশি ভালো লাগে বলতে। তো সেক্ষেত্রে সেটাই আমি কোনোদিন ভাবিনি। সেটা আমি তোমায় বলছি 7 বছর আগের কথা বলছি, 6 বছর আগের কথা বলছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন SVF এ একজন ছিলেন রবি শর্মা, তিনি এখন আর নেই, SVF এর পার্ট নন। তো রবি আমার খুব ভালো সম্পর্ক ছিল ওনার সঙ্গে। তো রবিকে একদিন বলেছিলাম যে আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্ক, ভালো চরিত্র করতে চাই। তো আমাকে ইয়ার্কি মেরে বলেছিল হিরো নেই এবার নয়। তো আমি বলছিলাম হিরো মেয়ে বলে নিজেই হেসে ফেলেছিলাম। তো আমি কোনোদিন ওটা ভাবিনি কোনোদিন হতে পারে। কিন্তু তারপর দেখছি যে আমাকে ওরকম মুখ্য ভূমিকায় মানুষজন ভাবছে, আমি মুখ্য ভূমিকায় ও ভেবেছে, আমি মুখ্য ভূমিকায় দেবালয় ভট্টাচার্য ভেবেছে, আরও অনেকজন অনেক ডিরেক্টর ভেবেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন আস্তে আস্তে আমি চেঞ্জ হয়েছে। তো সুপার হিরো তো ছেড়েই দাও, মানে আমি কোনোদিন বা সুপারস্টার তো ছেড়েই দাও। আমার একটাই জিনিস যেটা যে আমার চরিত্রগুলো যাতে মানুষের মনে থাকে বা একটা সুবিধা হয়েছে তুমি ধরো যে সময় থেকে এই ধরনের চরিত্রগুলো পেয়েছো সেই সময় বাংলা ছবির ধারাটাও কিন্তু একটু একটু করে বদলেছে। বাট আমার মনে হয় সৌরভদের মধ্যে কিন্তু হিরো হওয়ার পোটেনশিয়াল রয়েছে। কারণ হচ্ছে কি আমি দেখেছি এটা মানে যেটাকে অ্যাকচুয়ালি হিরো বলে কমার্শিয়াল স্টার যেটা সেটা কিন্তু রয়েছে। আমি মানে ডিরেকশন দিতে গিয়ে দেখেছি এটা। আমার মনে হচ্ছে যে সৌরভটাকে কিন্তু পারবো এরকমভাবে একটা ক্যারেক্টারকে মানে পোর্ট্রে করতে পারবে। আর এটা ও কিন্তু প্রথমবার বলছে এমন নয়, এটা কিন্তু এর আগেও ডিরেক্টর ভালো ভালো ডিরেক্টররা বলেছে। পরের ছবিতে কিন্তু দেবজিৎ এরকম ভাবছে একটা ভাবা যেতে পারে না, মানে হতে পারে সেটা। হ্যাঁ, কিন্তু মানে ওইটাই আর কি যে কমফর্ট জোন তৈরি হয়, তো সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কমফর্ট জোনটা খুব দরকার। কমফর্ট জোনটা আমাদের যেমন ছিল সেটা। হ্যাঁ, আমরা যখন কাজ করেছি তখন কিন্তু সেই কমফর্ট জোনটা ছিল আর কি। হ্যাঁ, যে আমরা কথা বলে বা আমরা ডিসকাস করে ব্যাপারটা করতাম। ইটস নট লাইক আমি মেকআপ ভ্যানে বসে আছি বা মেকআপ রুমে বসে আছি, শর্ট রেডি হলো, আমি গেলাম শর্ট দিলাম, সেটা ওকে জিজ্ঞেস করলে ও বলে দেবে যে সেরকম না। কারণ অন্যের শর্ট আমি সবে শুটিংয়ে গেছি, আমি গিয়ে কিন্তু ওর পেছনে স্টেডিয়ামের পাশে বা রনিনের পাশে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকেছে যে কি হচ্ছে না হচ্ছে দেখেছে একদম পুরো, এটা নিয়ে কোনো ডাউট নেই সত্যি। হ্যাঁ। আচ্ছা সৌরভ, অনেকেই বলছে যে দর্শনার সঙ্গে সৌরভের বিয়ের পর দর্শনার অভিনয় নাকি আরো অনেক ভালো হয়েছে, এটা সত্যি কথা? একেবারেই সত্যি কথা না, এটা একেবারেই সত্যি কথা নয়। ও সবাই সবার পরিচয়ে মানুষের কাছে পরিচিত এবং ও যে কাজ করেছে সেইটা বাইরের মানুষজন বলছে। হ্যাঁ, নাহলে এমনি এমনি অনুরাগ বাসু তার মেট্রো ইন্দিনতে ওকে নিত না, বা ফর এক্সাম্পল বাংলাদেশে যে কাজ করেছে বা তেলেগুতে যে কাজ করছে সেখানে কেউ সৌরভ দাসকে চেনে না, সেখানে দর্শনা বণিককেই চেনে। তো সেক্ষেত্রে নিজের গুণে ও পেয়েছে। আমার তো মনে হয় বাংলায় ও ওরকম ওকে কাল্টিভেটই করা বা এক্সপ্লোরই করা হয়নি বাইরের মানুষজন। তো তুমি বলো না, অনুরাগ বাসু যেটা দেখতে পাচ্ছে সেখানে এখানে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে সেটা কাদের ফল সেটা বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে অল দ্য ভেরি বেস্ট টু হাও, অনেক ভালো ভালো কাজ করছে, এরপরেও ভালো কাজ করছে। দর্শনার মতো তো সুন্দরী অভিনেত্রী আমাদের সত্যি কথা ইন্ডাস্ট্রিতে খুব কম। এবার কি হয়, এবার আমি তোমায় একটা জিনিস বলবো, এই যে সুন্দরী অভিনেত্রী বললে, এবার বিষয়টা হয়ে যায় ইফ সামওয়ান ইজ ভেরি প্রিটি না, যাকে দেখতে সুন্দর হয় তাকে যখনই তুমি কিছু বলতে হবে প্রথমে তোমার সুন্দরটা মাথায় চলে আসে। তো কি হয়, এটা একটা পারসেপশন, এক ধরনের চরিত্রের জন্যই শুধু এটা একটা পারসেপশন যে মানুষকে সুন্দর দেখতে হলে কি সুন্দর দেখতে লাগছিল তোকে, অভিনয়টা তখন সেকেন্ডারি হয়ে যায়।
তো সেই জন্যই প্রবলেমটা হয়। আজকে যদি ওকে একটু আনকনভেনশনাল দেখতে হতো সেই মানুষটাকে, তাহলে প্রথমে তার যেহেতু সৌন্দর্যটা মাথায় আসতো না আগে, তার অভিনয়টা নিয়েই প্রথমে তাকে ক্রিটিসাইজ করা হতো বা বলা হতো আর কি, রাইট? তো সেইটা একটা আমার মনে হয় যে সেইটা একটা ফ্যাক্ট যেটা বাইরে নেই। যেরকম বম্বেতে এত সুন্দরী মহিলা চারিদিকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওখানে ওই ব্যাপারটা হয় না যে ইউ আর ভেরি প্রিটি। ওখানে তুমি অভিনয়টা কি করছো, হ্যাঁ, তার সঙ্গে তোমার লুকটা কিরম যাচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। অ্যাক্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাকিটা আছে সেকেন্ডারি। কিন্তু এখানে আবার অন্য জিনিস হয়ে যায়, ওকে দেখতে খুব সুন্দর সেই জন্য অনেক সময় কাস্ট হচ্ছে বা ওই ব্যাপারগুলো আমার মনে হয় যে একটুখানি ইজ নট সো রাইট। হ্যাঁ, একদমই তাই। যাই হোক, নতুন বছর, তুরুপের তাস হয়ে আসছো, একেবারে দর্শকরা তো হলে গিয়ে দেখবেনই, তবু তোমাদের পক্ষ থেকে কি বলবে? আমি বলবো যে যে মানুষজন, যে সংখ্যকই মানুষজন আমার কাজ আগে দেখেছেন বা পছন্দ করেছেন, এইটুকুই বলবো যে প্রচণ্ড মন দিয়ে করা একটা কাজ তুরুপের তাস। অনেক আমি অনেক ছবি করেছি এখনো পর্যন্ত, আশা করি আরও অনেক ছবি করব, কিন্তু আমি দেবজিতের জন্য বলছি যে ও অনেক স্বপ্ন নিয়ে কাজটা করেছে। অ্যান্ড আই ফিল যে আজকে আমি এখানে বসে আছি ওর পাশে এবং আপনাদেরকে বলছি, প্রচণ্ড মন থেকে বলছি, যদি আপনারা সুযোগ পান, সময় হয়, তাহলে তুরুপের তাস গিয়ে দেখে আসবেন। আপনাদের ভালো লাগবে সেই কথা আমি দিতে পারি। এবং কারণ আমি বললাম যেরকম যে অন্যদের শট যখন হচ্ছিলো তখন আমি দেখছিলাম, খুব ভালোভাবে ওরা শ্যুট করেছে, খুবই খেটেছে, অনেক স্বপ্ন দেখি বুঝতে পারছেন, দেখুন কেন মুখটা চুন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওর পাশে থাকুন। প্রডিউসার্স তারা প্রচণ্ড নতুন, ওদের পাশে থাকলে ওরা আবার পরের ছবি করার একটা স্বপ্ন, অনেক ভুল করবে হয়তো তুরুপের তাসে, হয়তো আপনারা অনেক ভুল খুঁজে পাবেন। আমি তো বাহুবলীতেও ভুল খুঁজে পাই, সেই নিয়ে তো এই নিচে লেখা শুরু হয়ে গেল, তুই তো পাবি এরকম টাইপের। বাট অন আ সিরিয়াস নোট আমরা পাই এরকম বড় বড় ছবিতেও অনেক কন্টিনিউটি জার্ক থাকে, অনেক কিছু থাকে। সেরকম নিখুঁত বলে কিছু হয় না, আর্ট কোনোদিন পারফেক্ট হতে পারে না, রাইট? পারসেপশনের বিষয় একটা আর্ট, যে আজকে আপনার ভালো লাগবে, ওর খারাপ লাগবে। আমরা বেরিয়ে জিজ্ঞেস করি না যে তোর ছবিটা কেমন লাগলো, কেন জিজ্ঞেস করি? কারণ ওর ভালো লাগতেই পারে, আমার খারাপ লাগতেই পারে, রাইট? তো সেক্ষেত্রে আমি ওইখান থেকেই বলছি যে আজকে যদি ও সাহসটা পায় যে হ্যাঁ আমি এই ব্যাপারটা বানাতে পেরেছি, তাহলে কিন্তু পরেরটায় ও আরও এক্সেল করে আরও ভালো হবে। অ্যান্ড ইউ নেভার নো, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নতুন ডিরেক্টর, ভালো ডিরেক্টরের জন্ম হবে। তো সেক্ষেত্রে প্লিজ পাশে থাকবেন, তুরুপের তাস দেখবেন। হ্যাঁ, একটাই কথা অডিয়েন্সকে, যে সুযোগ দিয়ে আমাদেরকে প্রথমবার ছবি বানিয়েছি, নিরাশ তো করবো না, অবশ্যই চেষ্টা করেছি অনেকটা আমাদের পরিশ্রম করা। সৌরভদা তো বললো, এবং আমার পুরো এন্টায়ার টিম আমার সাথে ছিল এবং প্রচুর পরিশ্রম করছে সবাই। একা একজন একটা ছবি বানাতে পারে না, সবাই মিলেই আমরা বানিয়েছি, সবাই না থাকলে হতো না। আমি লিড করেছি হয়তো টিমকে, বাট প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। আপনারাও আসুন, সিনেমা হলে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে আপনাদের। সেটাই। দেখুন, বাংলা ছবির পাশে দাঁড়ান, তাহলে এই ব্যাপারটা নয়, সত্যি একটা ভালো ছবি হলে গিয়ে দেখুন। তুরুপের তাস, দেখতে থাকুন আর্টিস্ট টিভি HD।